ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ফ্রান্সের একজন চিন্তাবিদ, ফ্রান্সের একজন ঐতিহাসিক এবং ফ্রান্সের একজন রাষ্ট্র দার্শনিক অ্যালেক্সিস দা টকভিল সম্পর্কে। টকভিলের বিভিন্ন তত্ত্ব আছে, তার মধ্যে টকভিলের গণতান্ত্রিক সম্পর্কে যে তত্ত্ব, ডেমোক্রেসির উপর যে আলোচনা তিনি করেছেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি এর আগে গণতন্ত্রের উপর ইংল্যান্ডের একজন রাষ্ট্রচিন্তাবিদ, ইংল্যান্ডের একজন রাজনৈতিক তাত্ত্বিক, দার্শনিক, রাষ্ট্র দার্শনিক জন স্টুয়ার্ট মিলের বক্তব্য আলোচনা করেছি আলাদা ভিডিওতে। আজকে আমি শুধু আলোচনা করব, তোমরা এটা দাবি করেছো যে গণতন্ত্র সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের বক্তব্য বা ধারণা আর গণতন্ত্র সম্পর্কে টকভিলের বক্তব্য বা ধারণা আলোচনা করো। দুটো বিষয় একই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে। কোশ্চেন যদি আলাদা হয় দুটো থেকে লিখবে, তবে পরিষ্কারভাবে ধারণা দিতে গেলে আলাদা করে দুটি ভিডিও বানাতে হবে। তাই আমি জন স্টুয়ার্ট মিলের আলাদা ভিডিও দিয়েছি, আর আজকে আলোচনা করছি ফরাসি দার্শনিক, চিন্তাবিদ, ঐতিহাসিক টকভিল। টকভিলের পুরো নাম আমি ইতিপূর্বেই বললাম, অ্যালেক্সিস দা টকভিল। ফ্রান্সের নামগুলি দেখবে যে ডিই দাগুল, যেমন পঞ্চম প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি ছিলেন, তাই তো। তো এখানে অ্যালেক্সিস দা টকভিল, ইনি একজন ফ্রান্সের রাজনৈতিক চিন্তাবিদ। টকভিল সংক্ষেপে আমি বলবো, টকভিল হলেন একজন ইতিহাসবিদ বা ঐতিহাসিক। টকভিল একজন দার্শনিক বা রাষ্ট্র দার্শনিক। টকভিলের জন্ম 1805 সালে। টকভিল মারা গেছেন 1859 সালে। তাহলে এই সময়কালটা কিন্তু দেখো, ইংল্যান্ডে শিল্পায়ন হয়েছে, ধনতান্ত্রিক বা পুঁজিতান্ত্রিক অর্থনীতি ইংল্যান্ডের রাজনীতিতে চলছে। দেশের সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, আর দেশের আপামর জনসাধারণ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ কলে কারখানায় কাজ করেন। তারা খুব কম মজুরিতে কাজ করেন, জীবনে অতি কষ্টে জীবনযাপন করেন। তারা আন্দোলনও করেছে, এর মধ্যে চার্টিস্ট আন্দোলন, সেটা হলো শ্রমিকদের মজুরি বৃদ্ধি আন্দোলন, কাজের সময় কমানোর আন্দোলন। তাহলে দেখা যাচ্ছে যে ক্যাপিটালিজম, এইটা কিন্তু ইংল্যান্ডের রাজনীতিতে চলছে। অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ ব্যবসা বাণিজ্য, পুঁজির মালিক মুষ্টিমেয় ব্যক্তি, তাদের হাতে প্রচুর মূলধন বা পুঁজি, তারা কারখানায় ইনভেস্ট করছে এবং দ্রব্য উৎপাদন করছে, এবং সেই দ্রব্য দেশের বাজারে বিক্রি করছে, এবং তার যে বিভিন্ন উপনিবেশ আছে, যেমন ভারতবর্ষ উপনিবেশ ছিল, সেই উপনিবেশগুলিতে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করছে, প্রচুর মুনাফাকে আবার ক্যাপিটালে পরিণত করে কারখানায় ইনভেস্ট করছে। কারখানার সংখ্যা বাড়াচ্ছে, শ্রমিক নিয়োগের সংখ্যা বাড়াচ্ছে। তার কারণ শিল্পায়নের প্রথম যুগে, আজকে বিগত শতকের, অর্থাৎ 20 শতকের শেষের দিকে, 90 দশক থেকে যে শিল্পায়ন
চলছে গোটা বিশ্বব্যাপী। বেসরকারীকরণের কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং মূলধন বিনিয়োগ বিশ্বব্যাপী, অর্থাৎ বিশ্বায়ন প্রক্রিয়া মূলধনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে সবকিছু বিশ্বব্যাপী প্রক্রিয়াতে সম্প্রসারিত হচ্ছে। এর প্রেক্ষাপটে অর্থনীতি চলছে, এর প্রেক্ষাপটে নয়া উদারনৈতিক গণতান্ত্রিক সরকার, মিনিমাল স্টেটের যে আদর্শ সেটা চলছে। আধুনিক উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী যে জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব চলেছিল 30-এর দশক, 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক এবং 70-এর দশক, 80-এর দশক থেকেই বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। আর 90-এর দশক থেকে বিশ্বায়ন রমরমা ভাবে চলছে এবং এখনো চলছে। তাই 1805 থেকে 1859 এই সময়ে কিন্তু ধনতন্ত্র, শিল্পায়ন, পুঁজি বিনিয়োগ হয়েছে, তার পাশাপাশি শ্রমিক নিয়োগ হয়েছে। আধুনিক কালের মতো বড় বড় যন্ত্রপাতি কিন্তু তখন দেখা দেয়নি এবং উৎপাদন বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়নি, মূলধন বিনিয়োগ বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়নি। সেই প্রেক্ষাপটে ধনতন্ত্রকে সমর্থন জানিয়ে, টকভিল উদারনৈতিক গণতন্ত্রকে সমর্থন জানিয়ে গণতন্ত্রের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি গণতন্ত্রের ভালো ভালো দিকগুলোকে তুলে ধরেছেন। টকভিল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সমর্থন করেননি, টকভিল মার্কসিজমকে সমর্থন করেননি। টকভিল যখন গ্রন্থ লিখছেন, ইতিমধ্যেই কার্ল মার্কস এবং এঙ্গেলস 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ লিখে ফেলেছেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো, জার্মানির কমিউনিস্ট লীগ পার্টি, সেই পার্টি তার ইস্তেহার প্রকাশের দায়িত্ব মার্কস এবং এঙ্গেলসকে দিয়েছিলেন। মার্কস এবং এঙ্গেলস সেই পার্টির ইস্তেহার প্রকাশ করেছে, সেটাই হলো দা কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সাল। মার্কস তার আগেই হলি ফ্যামিলি গ্রন্থটা লিখেছেন। মার্কস 50-এর দশকে, 1850-এর দশকে, অর্থাৎ টকভিল যখন আলোচনা করছেন গণতন্ত্র নিয়ে, ঠিক সেই সময়ে মার্কস ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স গ্রন্থটা লিখেছেন। সেই সময়ে মার্কস ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রাম, এই বইটা লিখেছেন। আর মার্কস লিখেছেন যখন টকভিল মারা যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দা ক্রিটিক অফ দি গোথা প্রোগ্রাম। ক্রিটিক অফ দি গোথা প্রোগ্রাম অর্থাৎ গোথা কর্মসূচির সমালোচনা। মার্কসের সব গ্রন্থেই কম বেশি শ্রমিক শ্রেণীর স্বার্থ, পুঁজিপতি শ্রেণীর স্বার্থ পরস্পর বিরোধী। উৎপাদনের উপকরণের মালিক পুঁজিপতিরা, তাদের সঙ্গে উৎপাদনের সঙ্গে যুক্ত শ্রমিক শ্রেণী, তাদের মধ্যে বিরোধ। এই বিরোধ অনিবার্য। সমাজ বিকাশের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সমাজেই শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত মানুষ, তারা কিন্তু শোষক, শাসক, রাষ্ট্র ক্ষমতার অধিকারী, তাদের বিরুদ্ধে লড়াই করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে। সেই তত্ত্বকে ফরাসি দার্শনিক, পুঁজিবাদী গণতন্ত্রে বিশ্বাসী, ধনতান্ত্রিক অর্থনীতিতে বিশ্বাসী টকভিল সমর্থন জানাননি। টকভিল উদারনৈতিক গণতন্ত্র অর্থাৎ সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, রাজনৈতিক ব্যবস্থাতে ব্যক্তি বিভিন্ন স্বাধীনতা ভোগ করবে, ব্যক্তি বিভিন্ন অধিকার ভোগ করবে, রাজনৈতিক ব্যবস্থাতে বিচার বিভাগের নিরপেক্ষতা থাকবে, স্বাধীনতা থাকবে, সরকার পরিবর্তন হবে ডেমোক্রেটিক পথে,
সংখ্যাগরিষ্ঠের সরকার থাকবে, সংখ্যাগরিষ্ঠ সরকারকে তিনি সমালোচনা করেছেন, আমরা আলোচনা করব। এক কথাই নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি, ভোট দিয়ে জনগণ সরকার তৈরি করবে, ভোট দিয়ে জনগণ সরকারের পরিবর্তন ঘটাবে। সাম্যবাদ, সমাজতন্ত্রবাদ, সোশ্যালিজম, ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করা, উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা, সামাজিক মালিকানা, সমাজে একাধিক শ্রেণী থাকবে না, একটাই শ্রেণী থাকবে, সব শ্রেণীগুলি এর সমন্বিত রূপ সর্বহারা শ্রেণী। একটা শ্রেণী যেহেতু থাকবে, একটি রাজনৈতিক দল থাকবে, একটি রাজনৈতিক দলের একটাই শ্রেণী, একটা শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করবে, একটাই স্বার্থ থাকবে, সেম ইন্টারেস্ট। প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে, কাজ করা কম্পালসারি, কাজ করতেই হবে, কাজ না করলে খেতে পাবে না। প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। এটাই হলো সোশ্যালিজম, এটাই হলো সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের বিরোধী ছিলেন টকভিল। টকভিল 1688 গৌরবময় বিপ্লব ইংল্যান্ডের, তাকে সমর্থন করেছেন। টকভিল তার নিজের দেশে 1789 ফরাসি বিপ্লবকে তিনি তার আলোচনাতে সমর্থন করেছেন। ফরাসি বিপ্লবের পরে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি গৌরবময় বিপ্লবের পরে আবির্ভূত হয়েছেন। তার জন্মকালটা মনে রাখবে, 1805 থেকে 1859। তার তত্ত্ব রচনার আগে অনেক ঘটনা ঘটে গিয়েছে পৃথিবীতে। শিল্পায়ন ঘটেছে। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের মধ্য দিয়ে উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় এসেছে। ইংল্যান্ডে সামন্ততন্ত্রের জায়গায় বুর্জোয়া তন্ত্র, ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়েছে। সামন্ত প্রভুদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে ক্যাপিটালিস্টরা। পার্লামেন্টে জনপ্রতিনিধি মানেই হলো ক্যাপিটালিস্টদের দ্বারা নিয়ন্ত্রিত প্রতিনিধি। রাজার ক্ষমতা আগে ব্যাপক ছিল। সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে বুর্জোয়া শ্রেণী ক্ষমতা এসেছে। এইগুলো সবটাইকেই বিশ্লেষণ করেছেন টকভিল। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র, পূর্ব রাজতন্ত্র, স্বৈরতন্ত্র। ফরাসি বিপ্লবের আগে অভিজাতদের হাতে ক্ষমতা ছিল। যাজকদের হাতে, ধর্মীয় গুরু যাজকদের হাতে ক্ষমতা ছিল। অভিজাত এবং যাজকরা সংখ্যায় কম হলেও ফরাসি রাষ্ট্রের 96% সুযোগ সুবিধা ভোগ করত। 4% সুযোগ সুবিধা কৃষক এবং শ্রমজীবী খেটে খাওয়া অন্যান্য তৃতীয় সম্প্রদায়ের মানুষ ভোগ করত। এমন একটা সিস্টেমের এগেইনস্টে ফরাসি দেশের রেভলিউশন। আর এই রেভলিউশনের স্লোগান ছিল সাম্য, মৈত্রী, গণতন্ত্র, স্বাধীনতা। আইনের চোখে সবাই সমান, সরকার গঠন করবে জনগণ, গণতন্ত্র। স্বাধীনতা পাবে প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি। ঠিক তার আগেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধেও স্বাধীনতার কথা বলা হয়েছিল। মানুষ জন্মগতভাবে স্বাধীন, স্বাধীনতার অধিকার জন্মালেই প্রত্যেকটা মানুষের থাকবে, জেফারসনের বক্তব্য। এই সমস্ত বিষয়কে টকভিল স্টাডি করে তিনি গণতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এবং এন্টার ফ্রেঞ্চ রেভলিউশনের সাম্যকে, গণতন্ত্রকে, স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন। আমেরিকা স্বাধীনতা যুদ্ধের
8 বছরে যে দাবি ডেমোক্রেটিক সিস্টেম প্রতিষ্ঠিত করা, আমেরিকা স্বাধীনতার পরেই আমেরিকাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সামন্তবাদ নয়, রাজতন্ত্র নয়, অভিজাততন্ত্র নয়। মার্কিন সংবিধান লিখিত, প্রথম লিখিত সংবিধান, ডেমোক্রেসিকে গুরুত্ব দেওয়া হয়েছে। উই দ্য পিপল অফ আমেরিকান, অর্থাৎ আমেরিকার জনগণকে গুরুত্ব দেওয়া হয়েছে। মূল সংবিধানে স্বাধীনতার কথা উল্লেখ না করা হলেও পরবর্তীকালে 1791 সালে 1 বছরে 10 বার সংশোধন করে নাগরিকদের বিভিন্ন ধরনের স্বাধীনতার অধিকারকে দেওয়া হয়েছে, সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। তো এইসব বিশ্লেষণ করে টকভিল গণতন্ত্রের প্রতি অত্যন্ত দুর্বল, লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের প্রতি অত্যন্ত দুর্বল। টকভিল সর্বহারার একনায়কত্বের বিরোধী, টকভিল সর্বাত্মক রাষ্ট্রের বিরোধী, টকভিল সামরিক একনায়কতন্ত্রের বিরোধী, টকভিল চরম রাজতন্ত্রের বিরোধী। টকভিল রিপাবলিকান স্টেটকে সমর্থন করেন, টকভিল ডেমোক্রেটিক স্টেটকে সমর্থন করেন। সেই কারণে আমরা দেখতে পাবো যে টকভিল তার বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থটা হচ্ছে ডেমোক্রেসি ইন আমেরিকা, 1835 সালে লিখেছে। 1835 সাল, এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে উইলিয়াম বেন্টিং ভারতের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবার জন্য সরকারিভাবে ইংরেজি স্কুল প্রতিষ্ঠা, ইংরেজি শিখানোর জন্য অর্থ ব্যয় সরকারিভাবে করতে শুরু করেন। এই সালটি ভারতবর্ষের ইতিহাসের দিকেও খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো টকভিল এই সালে 1835 সালে বোর্ডে দেখবে ডেমোক্রেসি ইন আমেরিকা, 1835 সালে। এর আরেকটা পার্ট লিখেছেন ডেমোক্রেসি ইন আমেরিকা 1840 সালে, বোর্ডে লেখা নাই ওটা। এই গ্রন্থে টকভিল ডেমোক্রেসি সম্পর্কে আলোচনা করেছেন। এই গ্রন্থে টকভিলই বলছি, পুরো নামটা একবার বলেছি, বোর্ডে লেখা আছে, তোমরা খাতায় লিখে নেবে। টকভিল সোসাইটি সম্পর্কে আলোচনা করেছেন। টকভিল সোসাইটি মিন্স সিভিল সোসাইটি সম্পর্কে আলোচনা করেছেন। আমার একাধিক ভিডিওতে দেখবে সিভিল সোসাইটি সম্পর্কে গ্রামসির বক্তব্য আছে। সিভিল সোসাইটি অ্যান্ড স্টেট রিলেশন, বোথ রিলেশন, গ্রামসির বক্তব্য। সিভিল সোসাইটি অ্যান্ড স্টেট বোথ রিলেশন, মার্ক্সবাদ অনুযায়ী তার আলাদা ভিডিও আছে, তোমরা দেখছো। তাহলে এখানে গণতন্ত্র, ডেমোক্রেসি, সমাজ, সোসাইটি এবং রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ডেমোক্রেসি ইন আমেরিকা এই গ্রন্থে টকভিল ব্যাপকভাবে আলোচনা করেছেন। দেখো, ডেমোক্রেসি খুবই তাৎপর্যপূর্ণ শব্দ। জনগণ, 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 জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার, সবটাই জনগণ। রাষ্ট্র একটা বৃহৎ সামাজিক প্রতিষ্ঠানের বা সমাজের একটা বড় রাজনৈতিক প্রতিষ্ঠান। আর রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে তোমরা ডেফিনেটলি বলবে যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আবার রাষ্ট্রের বিভিন্ন ভাগ আছে। রাষ্ট্রের আইন বিভাগ আছে, আইন তৈরি করে। রাষ্ট্রের শাসন বিভাগ আছে, শাসন করে, আইন বিভাগের আইনকে কার্যকরী করে। রাষ্ট্রের বিচার ব্যবস্থা আছে, বিচার বিভাগ আছে। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ, আইন বিভাগের সঙ্গে যুক্ত নয়, শাসন বিভাগের সঙ্গে যুক্ত নয়, স্বাধীন ও নিরপেক্ষভাবে
আইন বিভাগের তৈরি আইন কতটা বৈধ, কতটা ন্যায় অন্যায় সেটা বিচার করবে, এবং অবৈধ আইন বিভাগের তৈরি আইন অবৈধ হইলে সেটা বাতিল করতে পারবে। সেটা ধরো মার্কিন সুপ্রিম কোর্ট পারে, ভারতবর্ষের বিচার ব্যবস্থাতে সুপ্রিম কোর্ট বলতে পারে এটা অবৈধ আইন, সংবিধান বিরোধী আইন, একথা বলতে পারবে। যদিও ইংল্যান্ডের বিচার বিভাগ কিন্তু বলতে পারে না, এটা কিন্তু দুর্বল বিচার ব্যবস্থা। তা আমাদের দেশের বিচার ব্যবস্থা স্ট্রং। যাই হোক, এইগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই সব সম্পর্কে টকভিল ব্যাপক থেকে ব্যাপকতর আলোচনা করেছেন। ফ্রান্সের পুঁজিবাদকে সমর্থন করেছেন। ফ্রেঞ্চ রেভলিউশনকে সমর্থন করা মানে কি? ফ্রেঞ্চ রেভলিউশনটা তো হয়েছে পুঁজিপতি শ্রেণীর নেতৃত্বে। যাজক অভিজাত এরা দুটি শ্রেণী শোষকের জায়গায় ছিল, রাজাকে সমর্থন করত, স্বৈরাচারকে সমর্থন করত, নিজেরা সুযোগ সুবিধা ভোগ করত। এর এগেনস্টে যে রেভলিউশন, শহরের উদীয়মান ধনিক বণিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, ক্যাপিটালিস্ট ক্লাস, তারা আরেকটা বিপ্লবের ডাক দিয়েছে। সেখানে ভালো ভালো কথা বলা হয়েছে, গণতন্ত্র, সাম্যমৈত্রী, স্বাধীনতা, এগুলো কিন্তু রাজতন্ত্রে ছিল না। তাহলে রেভলিউশনকে যদি সমর্থন করেন, তাহলে ফরাসি দেশের পরবর্তীকালে পুনরায় পূর্ব রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। একাধিকবার ফ্রান্সে প্রজাতান্ত্রিক সরকার তৈরি হয়েছে, আবার পতন হয়েছে, আবার প্রজাতান্ত্রিক সরকার তৈরি হয়েছে। আমি দেখুন একটুখানি বললে বুঝতে পারবা। 1789 এর পরে রাজতন্ত্র ছিল। 1793 সালে রাজা ষোড়শ লুইয়ের শিরচ্ছেদ করা হয়েছে, গলা কাটা হয়েছে, রাজতন্ত্র উচ্ছেদ হয়েছে। রেন অফ টেরর, নেপোলিয়ন বোনাপার্ট, ওনার পতন হয়েছে 1815। পূর্ব রাজতন্ত্র অর্থাৎ 1789 এর আগে যে রাজতন্ত্র ছিল, সেই রাজবংশ ফিরে আসলো। আবার স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র বিরোধী, সাম্যমৈত্রী। নেপোলিয়ন বোনাপার্ট সাম্যকে অনেকটা গুরুত্ব দিয়েছিলেন। তারপরে এই রাজতন্ত্র চলল, এই রাজতন্ত্র চলল। তোমার অষ্টাদশ লুই মারা গেলে তারপরে ক্ষমতা আসলেন অষ্টাদশ লুই, পূর্ব রাজতন্ত্র ক্ষমতায় আসলে অষ্টাদশ লুই তিনি মারা গেলেন। দশম চার্লস ক্ষমতা আসলেন। তারপরে দশম চার্লসের বিরুদ্ধে জুলাই বিপ্লব হলো 1834 সালে। তারপরে লুই ফিলিপ অর্লিয়েন্স বংশের রাজা হলেন, তার বিরুদ্ধে আবার 1848 সালে বিপ্লব হলো। তারপরে আবার প্রজাতন্ত্র। তাহলে 93 প্রজাতন্ত্র হলো, আবার প্রজাতন্ত্রের পতন হলো। আবার দেখছি যে 1848 সালে বারবার এইভাবে প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটেছে। যাই হোক, সেই প্রজাতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার, সেই প্রজাতান্ত্রিক সরকার ধনতান্ত্রিক সরকার, সেই ব্যবস্থাকে টকভিল সমর্থন করেছেন। আমেরিকার পুঁজিবাদী অর্থনীতিকে সমর্থন করেছেন, আমেরিকার লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমকে সমর্থন করেছেন। আমি এগুলো আলোচনা করেছি। টকভিলের রাজনৈতিক দর্শন, টকভিলের ঐতিহাসিক আলোচনা, অতীতের রাষ্ট্র ব্যবস্থা, অধিকার, স্বাধীনতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা জানো যে সমাজ বিকাশের দ্বিতীয় স্তরে দাস সমাজ ব্যবস্থাতে প্রথম রাষ্ট্র সৃষ্টি হয়েছে। দাস মালিকরা, জমির মালিক, মাস্টার স্লেভদের অর্থাৎ দাসদের শোষণ নিপীড়ন করবার জন্য রাষ্ট্রকে তৈরি করেছে। তাহলে এটা শোষণমূলক রাষ্ট্র। সেখানে গণতন্ত্র বলে কিছু ছিল না, সামন্ততন্ত্রেও গণতন্ত্র ছিল না। এই গণতন্ত্রের কথা উদীয়মান ধনিক বণিক শ্রেণী এই বিভিন্ন বিপ্লবের মধ্য দিয়ে, অর্থাৎ আসল কথা হলো যে তারা পাওয়ারে আসার জন্য গণতন্ত্রের কথা বলেছে, নাগরিক অধিকারের কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি। আর এরই মধ্য দিয়ে ধনিক বণিক শ্রেণী তাদের অধিকার, তাদের স্বাধীনতা, এগুলো তারা পেয়ে গেছে। যাই হোক, তাহলে এদিক থেকে আমরা টকভিলের রাজনৈতিক দর্শন
পুঁজিবাদী রাজনৈতিক দর্শন, ঐতিহাসিক বিষয় তিনি আলোচনা করেছেন। তিনি সমাজ নিয়ে আলোচনা করেছেন, আমি বলেছি সমাজ নিয়ে, সিভিল সোসাইটি নিয়ে আলোচনা করেছেন। সিভিল সোসাইটিকে গুরুত্ব দিয়েছেন, সমাজকে গুরুত্ব দিয়েছেন, স্বায়ত্ত শাসনকে গুরুত্ব দিয়েছেন। তাহলে এর প্রেক্ষাপটে তিনি সমাজ নিয়ে যিনি আলোচনা করেন, সামাজিক নিয়ম কানুন সম্পর্কে, তাহলে তাকে বলা হয় সমাজতত্ত্ববিদ, সোশিওলজিস্ট। তাহলে টকভিলকে আমরা সোশিওলজিস্টও বলতে পারি, তাকে আমরা রাজনৈতিক দার্শনিকও বলতে পারি। তিনি রাষ্ট্র নিয়ে আলোচনা করেছেন, অতীত রাষ্ট্র নিয়ে আলোচনা করেছেন, বর্তমান রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, ভবিষ্যৎ রাষ্ট্র কি ধরনের হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করেছেন। টকভিল যে বিষয়ে স্টাডি করেছেন, বিশেষ করে যে স্টাডি তিনি যে ফোকাস করেছেন, সেটা কিন্তু ফরাসি দেশের দ্বারা প্রভাবিত হয়েছেন ঠিকই, কিন্তু সেই ফোকাসটা কিন্তু আমেরিকাকে নিয়ে তিনি আলোচনা করেছেন। তার বইটার নামই তোমরা দেখছো যে আমেরিকা, ডেমোক্রেসি ইন আমেরিকা, আমেরিকার গণতন্ত্র, আমেরিকার সমাজতন্ত্র, আমেরিকার সমাজতন্ত্র নয়, উদারনীতি গণতন্ত্র, আমেরিকার সমাজ নিয়ে তিনি আলোচনা করেছেন। টকভিল বলেছেন যে আমেরিকার যে গণতন্ত্র এবং আধুনিক যে গণতন্ত্র, আমেরিকার গণতন্ত্র কিন্তু আধুনিক গণতন্ত্র। ইংল্যান্ডের গণতন্ত্রের মধ্যে রক্ষণশীলতা আছে, কনজারভেটিভনেস আছে, কেননা ইংল্যান্ড রিপাবলিকান স্টেট নয়। সেদেশে সর্বোচ্চ শাসক রাজা বা রানী বংশগতভাবে ক্ষমতায় আসেন, নির্বাচন পরোক্ষভাবে ক্ষমতায় আসেন না ভারতের মতো। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত জনগণের পরোক্ষ ভোটে, ও ফ্রান্সের রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, রিপাবলিকান স্টেট। কিন্তু সেই অর্থে ইংল্যান্ড ডেমোক্রেটিক স্টেট কিন্তু রিপাবলিকান স্টেট, কিন্তু আমেরিকা ডেমোক্রেটিক প্লাস রিপাবলিকান স্টেট, ভারত ডেমোক্রেটিক প্লাস রিপাবলিকান স্টেট। ওকে, আচ্ছা, তাহলে টকভিল আমেরিকার গণতন্ত্রকে আরো বেশি গুরুত্ব দিয়েছে। তিনি বলেছেন যে আমেরিকার গণতন্ত্রকে আরো ট্রুথফুল হতে গেলে, আরো সাকসেস করতে গেলে সাম্যকে গুরুত্ব দিতে হবে, ইকুয়ালিটিকে। দেখো, সাম্য এই বিষয়টা ফরাসি বিপ্লবের একটা আদর্শ। সাম্য মানে এখানে আইনের চোখে সবাই সমান। এই যে ভারতের সংবিধানের 14 ধারায় উল্লেখ আছে সাম্যের অধিকার, এটা ভারতের নাগরিকদের মৌলিক অধিকার, 3য় অধ্যায়ে উল্লেখ আছে, তোমরা জানো। ইকুয়ালিটি বিফোর দি ল, এই বক্তব্যটা নেওয়া হয়েছে ব্রিটিশ চিন্তাবিদ এভি ডাইসির আইনের অনুশাসনের তত্ত্ব থেকে। সাধারণ আইনের প্রাধান্য, আইনের চোখে সবাই সমান, আইন নাগরিকদের অধিকার রক্ষা করবে, আইনের চোখে সবাই সমান, এই বক্তব্যটা ডাইসির বক্তব্য ভারতের সংবিধানের পাতাতে বসানো হয়েছে। 14 ধারাতেই আরেকটা বিষয় নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 14th সংশোধনের মাধ্যমে সেদেশের বলা হয়েছে যে মার্কিন নাগরিকদের অধিকার সংরক্ষিত করা হবে এবং সংরক্ষণের ক্ষেত্রে ইকুয়ালিটি থাকবে, ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল। এই কথাটা মার্কিন সংবিধানে যেহেতু আছে, যেহেতু ভারতবর্ষের সংবিধানে ইকুয়াল প্রোটেকশনের কথা বলা হলো, তাহলে টকভিল ফরাসি বিপ্লবের যে সাম্য, যে ইকুয়ালিটির কথা বলা হয়েছে, সেই ইকুয়ালিটিকে বেশি গুরুত্ব দিয়েছেন। ভারতবর্ষের সংবিধানে ইকুয়ালিটি কোথায় থেকে নেওয়া হয়েছে আমি আলোচনা করলাম, ইকুয়াল প্রোটেকশনের কথা বলা হয়েছে, এটা হচ্ছে আইনগত সাম্য। এই সাম্য এর কথা টকভিল বিশেষভাবে আলোচনা করেছেন এবং সমর্থন করেছেন। টকভিল সংখ্যাগরিষ্ঠের শাসনের সমালোচনা করেছেন। সংখ্যাগরিষ্ঠের শাসনের সমালোচনা জন স্টুয়ার্ট মিলও করেছেন। কি ব্যাপারটা? টকভিল বলছেন যে সংখ্যাগরিষ্ঠের শাসন হলো স্বৈরাচার। সাধারণ নির্বাচনে যে দল এককভাবে, একটা দল
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অর্থাৎ সরকার গঠনের জন্য যে যতগুলি আসন যেতে দরকার, যতগুলি নির্বাচন কেন্দ্র থেকে তাদের প্রার্থী যেতে দরকার, ততগুলো জিতে গেল এবং সরকার গঠন করলো তারা, এবং তাদের সরকারের সংখ্যাগরিষ্ঠতা সবসময় থাকবে, যেহেতু তারা নির্বাচিত হয়েছে সংখ্যাগরিষ্ঠতার জোরে। এই সরকার বিরোধী আসনে যারা থাকবেন তারা সংখ্যায় কম, তাহলে তাদের মতামতকে গুরুত্ব দেবে না। সংখ্যাগরিষ্ঠের জোরে সিদ্ধান্ত হয়ে গেলে, সংখ্যাগরিষ্ঠের তার জোরে খারাপ আইন তৈরি হতে পারে, জনস্বার্থ বিরোধী আইন তৈরি হতে পারে, সামাজিক ন্যায় বিরোধী আইন তৈরি হতে পারে, রাষ্ট্র সংবিধান বিরোধী আইন তৈরি হতে পারে। প্রত্যেকটা দেশের সরকারকে সংবিধান মান্য করতে হবে, এই সাংবিধানিক আইনকে গুরুত্ব দিতে হবে। সংবিধানের স্ট্রাকচারটা মোটামুটি স্থায়ী, কিন্তু সংবিধানের সমাজের পরিবর্তন, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, রাজনৈতিক পরিবেশ পরিবর্তন ইত্যাদির সঙ্গে সংগতি রেখে সংবিধানের কিছু কিছু বিষয় পরিবর্তন করতে হয় সংবিধানকে উপযোগী করবার জন্য। কিন্তু মেজরিটি গভর্নমেন্ট যদি মনে করে যে আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেব, বিরোধী মতকে গুরুত্ব দেব না, দেশের মধ্যে জনগণ বিক্ষোভ করছে, সরকারের সমালোচনা করছে, আইনসভাতে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা নাই, সরকারকে ফেলার ক্ষমতা নাই, অনাস্থা প্রস্তাব আনলেও সেই অনাস্থা প্রস্তাব গৃহীত হবে না এবং পাশ হবে না, সরকার টিকে থাকবে। এই কারণে টকভিল বলছেন যে সংখ্যাগরিষ্ঠের শাসন হলো কি স্বৈরাচারী সরকার। সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার, ইংরেজি টার্মটা হচ্ছে tyranny of majority। তাহলে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে টকভিল মানতে পারছেন না। এরই মধ্য দিয়ে টকভিল বলেছেন যে গণতন্ত্রের উন্নতি হবে, এরই মধ্যে বলেছেন যে গণতন্ত্রের উন্নতি হবে। তাহলে গণতন্ত্রকে উন্নত করতে গেলে শুধু সংখ্যা গরিষ্ঠতার উপরে গুরুত্ব দিলে হবে না, সংখ্যালঘিষ্ঠরা কি বলছে, তাদের মতামতের গুরুত্ব আছে কিনা বিচার বিশ্লেষণ করতে হবে। এবং গণতন্ত্রের নিয়ম হলো যে বিরোধী মত থাকবে। দেশের মানুষ যদি বিরোধিতা না করে, দেশের মানুষ যদি সরকারের গঠনমূলক সমালোচনা না করে, তাহলে গণতন্ত্র উন্নত হবে না। এক্ষেত্রেও জন স্টুয়ার্ট মিল একই কথা বলেছেন। তাই টকভিল গণতন্ত্রকে উন্নত করবার কথা বলেছেন। টকভিল সিভিল সোসাইটি অর্থাৎ পৌর সমাজকে গুরুত্ব দিয়েছেন। পৌর সমাজটা কি? রাজনৈতিক সমাজের সঙ্গে পুলিশ যুক্ত, গোয়েন্দা যুক্ত, সরকারি কর্মচারী যুক্ত, জেলখানা, এগুলো হচ্ছে স্টেট মেশিনারির সঙ্গে যুক্ত, আইনসভা, আইনসভার প্রতিনিধি ইত্যাদি। কিন্তু অরাজনৈতিক যে সোসাইটি, সিভিল সোসাইটি, এটা রাজনীতির সঙ্গে আলাদা, রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এর সঙ্গে সামাজিক সংঘ যুক্ত, সমিতি যুক্ত, ক্লাব যুক্ত, শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত, সংবাদ মাধ্যমগুলি যুক্ত বা গণমাধ্যমগুলি যুক্ত সিভিল সোসাইটিতে। এখন সিভিল সোসাইটিকে যদি ভালো করা যায়, সেখানে সুশীল সমাজ গড়ে উঠবে, সুনাগরিক গড়ে উঠবে, তাহলে কিন্তু গণতন্ত্র উন্নত হবে। তাহলে গণতন্ত্র, কিন্তু আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে দেখি টকভিলের বক্তব্য কার্যকরী হচ্ছে না। তার কারণ উন্নত দেশগুলিতে কিছুটা কার্যকরী হলো, ভারতবর্ষের মতো দেশে যারা সুনাগরিক সুশীল সমাজ, তারা কিন্তু শাসক দলের তল্পি বাহক হিসাবে কাজ করে, শাসক দলের পক্ষে হাত তুলে, সঠিক কথা জানলেও তারা কিন্তু বলে না, তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবার জন্য। যাই হোক,
এই সিভিল সোসাইটিকে টকভিল বলছে যদি সচেতন হয়, নাগরিক সমাজ যদি রাজনৈতিক সচেতন হয়, নাগরিক সমাজ যদি নিঃস্বার্থ হয়, গণতান্ত্রিক কাঠামোতে জনপ্রতিনিধি, আমলা, গোয়েন্দা, পুলিশ যে দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে সেগুলিকে সুনাগরিক হিসাবে সুশীল সমাজ তুলে ধরবে মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তারা তুলে ধরবে, তাতে কিন্তু গণতন্ত্র আরো বেশি মজবুত হবে। এই বক্তব্যকে সমর্থন করে টকভিল গণতন্ত্রের বিকাশে তুলে ধরতে চেয়েছেন। টকভিল সংখ্যাগরিষ্ঠ যে স্বৈরাচার সেটা কিন্তু পছন্দ করছেন না। জন স্টুয়ার্ট মিল বলেছেন যে একটা সিদ্ধান্ত গ্রহণে, সরকারি সিদ্ধান্ত গ্রহণে, সেখানে যদি 99 জন মিথ্যা কথা বলে তাহলে ওই মিথ্যা কথাটা সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হয়ে যাবে, মিথ্যাটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু একজন সত্যি কথা বলছে, সেই একজন সত্যি কথাটা ওখানে গ্র্যান্ট হবে না। কথায় আছে মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, দিস ইজ ডেমোক্রেসি, সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র। এটাকে জন স্টুয়ার্ট মিল বিরোধিতা করেছেন। ঠিক এমনি ভাবে টকভিলও কিন্তু বলছেন যে মিথ্যা কথা সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করলে হবে না, সেটা গণতন্ত্র নয়। গণতন্ত্র হবে সেইটা যে সঠিক কোনটা, সত্য কোনটা, সেটাকে তুলে ধরতে হবে। সত্য যদি একজনও বলে, সংখ্যা লঘু মানুষ বলে, তাহলে সেটাকে গুরুত্ব দিতে হবে। এই বক্তব্য টকভিল তার গ্রন্থে উল্লেখ করেছেন। টকভিল আরেকটা বিষয়কে, গণতন্ত্রকে পাকাপোক্ত করবার জন্য আরেকটা বিষয়কে গুরুত্ব দিয়েছে, লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। তোমরা দেখো যে আমাদের দেশে, আমাদের পশ্চিমবাংলা পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের 3টি পার্ট আছে, তোমরা জানো। পঞ্চায়েতি ব্যবস্থাতে ও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে। শহরগুলি, ছোট ছোট শহরে পৌরসভা আছে, আর বড় বড় কর্পোরেশনে হচ্ছে, বড় বড় শহরগুলিতে, মহানগরীতে তোমার কি আছে বলো, কর্পোরেশন আছে। অনেকগুলো মিউনিসিপাল নিয়ে একটা কর্পোরেশন, কি তাই তো? একে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। এটা কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণ। তাহলে টকভিল গণতান্ত্রিক শাসনকে ক্ষমতা কেন্দ্রীকরণের বিরুদ্ধে বলেছেন। ক্ষমতা কেন্দ্রীকরণ কাকে বলে? সব ক্ষমতা একটা কেন্দ্রবিন্দুতে জমা হবে, সেইখান থেকে নির্দেশ আসবে, সারা দেশ চলবে। স্থানীয় ভিত্তিতে কোনো গুরুত্ব থাকবে না, স্থানীয় সরকারি সংস্থা থাকবে না। এটা হলো ক্ষমতা কেন্দ্রীকরণ, এটা সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। আর এর বিপরীত হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ক্ষমতা একটা কেন্দ্রে কেন্দ্রীভূত না রেখে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে। বিভিন্ন প্রান্তে স্থানীয় ভাবে সরকারি সংস্থা তৈরি করতে হবে, গ্রাম অঞ্চলে পঞ্চায়েতি রাজ তৈরি করতে হবে। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে আছে এটা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এবং মাঝারি ছোট ছোট শহরে পৌরসভা, আর বড় শহরে কি কর্পোরেশন। এইটাকে বলা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। টকভিল এই ক্ষমতা বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েছেন। ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলে গণতন্ত্র থাকবে। তার কারণ গণতান্ত্রিক সরকারে যত বেশি সংখ্যক মানুষ অংশ নিবে, তত গণতন্ত্র কিন্তু মানে সঠিক জায়গায় পৌঁছাবে। সাধারণ মানুষ মানে গ্রাস রুটে, তৃণমূল স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সকল মানুষ না হলেও, দেখো এটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি, এটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। স্টুয়ার্ট মিলের ভিডিওতে আমি বলেছি। তো এই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টে সব জনগণ অংশ নিতে পারবে না, সম্ভব না। কিন্তু যতটা পারা যায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে স্থানীয় ভিত্তিতে লোকাল বডি, সরকারি বডি তৈরি হচ্ছে, তাতে লোকালি তারা নির্বাচিত হবে। ওই গ্রাম, ওই অঞ্চল থেকে নির্বাচিত সদস্য, তারা সেই স্বায়ত্তশাসিত সংস্থাকে পরিচালনা করে।
নিজেদের সমস্যার সমাধান করে, তাদের মধ্যে ক্ষোভ প্রশমিত হয়ে যায়, তার কারণ তারাই সমাধান করছে। কিন্তু এখানে একটা সংকীর্ণ পলিটিক্স আছে, সেখানে একটা সমস্যা আছে, সেটা বিতর্কিত ব্যাপার। আমি আজকে থিওরি পড়াচ্ছি টকভিলে। তো টকভিল এই ক্ষমতা বিকেন্দ্রীকরণের উপরে গুরুত্ব দিয়েছেন, তাই তিনি গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা, শহরগুলিতে স্বায়ত্তশাসিত সংস্থা, স্থানীয় সরকার, পৌরসভা এবং এবং বড় বড় শহরে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন, এই সরকারের উপরে গুরুত্ব দিয়েছেন। এতে বেশি সংখ্যক মানুষ গণতন্ত্রে অংশ নিতে পারবে। তাই টকভিল তাহলে কতগুলো বিষয়কে উনি গুরুত্ব দিয়েছেন, সিভিল সোসাইটি, লোকাল সেলফ গভর্নমেন্ট, আর একটা জিনিস উনি গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটা মানুষের স্বাধীনতা, এক কথায় ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, কথা বলার অধিকার, স্বাধীনতা থাকবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, সমবেত হতে পারবে নিরস্ত্র ভাবে যদিও। আর কথা বলার স্বাধীনতা মানেই যা ইচ্ছে তাই বলবে তা না, তার কারণ প্রত্যেকটা মানুষের স্বাধীনতা ভোগ করার অধিকার যেমন থাকবে, তেমনি তারা সেই অধিকারকে সংযতভাবে ব্যবহার করবে, যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করবে। তাহলে রাষ্ট্র তার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, জনগণের স্বার্থ রক্ষা করবার জন্য, জনগণের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবার জন্য, জনস্বাস্থ্য, জনগণের স্বাস্থ্য রক্ষা করবার জন্য বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করার, সমবেত হওয়ার, এই সমস্ত অধিকারের উপরে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন অর্থাৎ যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারবে। যদি স্বাধীনতা অবাধ হয় তাহলে সেটা হবে স্বেচ্ছাচারিতা, নামান্তর। প্রকৃত মানে যারা যারা স্বাধীনতা গায়ের বল আছে তারা স্বাধীনতা পাবে, বাকিরা স্বাধীনতা পাবে না, তাহলে সেটা প্রকৃত স্বাধীনতা। যাই হোক, আমরা দেখলাম যে টকভিল বলছেন যে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে। টকভিল গণতন্ত্রের ধারণার দিয়েছেন কিভাবে? টকভিল গণতন্ত্রের ধারণার মূল ভিত্তি তুলে ধরেছেন। এক নাম্বার হলো যে গণতন্ত্র এবং সাম্য। টকভিল বলছেন যেখানে সাম্য থাকবে না সেখানে গণতন্ত্র থাকবে না। সাম্য মানে সকল মানুষের সুযোগ সুবিধা পাওয়া। সাম্য মানে কখনোই বিশেষ সুযোগ সুবিধা নয়, আবার সাম্য মানে সকল মানুষকে সমান করে দেওয়া নয়। সাম্য মানে হলো প্রত্যেকটা মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে, পেয়ে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে, তাদের স্বাধীনতা মানে কার্যকরী হবে। সেই জন্য গণতন্ত্রে তোমার স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে। আর এই স্বাধীনতা হচ্ছে সাম্য নীতির উপরে প্রতিষ্ঠিত। সাম্য নীতি হলো প্রত্যেকের সমান সুযোগ সুবিধা নয়, যার যতটুকু সুযোগ সুবিধা দরকার ততটুকু সুযোগ সুবিধা তার কাছে পৌঁছে দেওয়া। আর সেই সুযোগ সুবিধাগুলি পেয়ে তাদের মধ্যে ভিন্নতা থাকবেই, সব মানুষ সমান হতে পারে না। তাই এই সাম্যকে গুরুত্ব দিতে হবে। তবে টকভিল কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগের কথা বলেননি। টকভিল যে সাম্যের কথা বলেছেন, ফরাসি বিপ্লবের আদর্শ হিসাবে যে সাম্য, আইনের চোখে সবাই সমান। ইংল্যান্ডের সংবিধান বিশারদ ডাইসি, এভি ডাইসি যে সাম্যের কথা বলেছেন, টকভিল সেই সাম্যের উপরে গুরুত্ব দিয়েছে। তবে কি নাই মামা থেকে কানা মামা ভালো। আগে তো ওই সামন্ততান্ত্রিক রাষ্ট্রে এই সাম্যটা ছিল না, ফরাসি বিপ্লবের আগে ছিল না, ও আমেরিকা স্বাধীনতা যুদ্ধের আগে আমেরিকার উপনিবেশগুলিতে ছিল না, ও ভারতবর্ষ স্বাধীনতার আগে ভারতের নাগরিকদের এই অধিকার ছিল না, সাম্যের অধিকার ছিল না। তাই আমরা বলবো যে সাম্যের অধিকার অর্থনীতি ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আইনগত ক্ষেত্রে সুযোগ সুবিধা কার্যকরী হবে। টকভিল কিন্তু অ্যাভারেজ অর্থাৎ সাম্যের কথা বলেছেন, আইনগত সাম্যের কথা বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে সাম্যের কথা বলেছেন, সামাজিক ক্ষেত্রে সাম্যের কথা বলেছেন,
কিন্তু অর্থনীতি ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়া দরকার, এই কথাটা কিন্তু বলেননি। এখন আমি আগেই বলেছি যে বুর্জোয়া অর্থনীতিকে তিনি সমর্থন করেছেন। বুর্জোয়া অর্থনীতিতে শ্রেণী বিভাজন থাকবেই, বুর্জোয়া অর্থনীতিতে মূলধন মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে যাবেই, বুর্জোয়া অর্থনীতিতে শ্রমিককে মালিকরা শোষণ করবেই, এটা স্বাভাবিক। যাই হোক, তাহলে তবুও তিনি গণতন্ত্রের মূল ভিত্তি সাম্য, এই যে ধারণাটা দিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর টকভিলের বক্তব্য যে আধুনিক সমাজ ব্যবস্থাতে সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। সামন্ত যুগে এই সাম্য ছিল না, সাম্য ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব, এ কথা টকভিল বলেছেন। নেক্সট হচ্ছে যে টকভিল বলছেন যে গণতন্ত্র মানে হলো শুধু, এটা মারাত্মক কথা, গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে শুধু ভোটের অধিকার পাওয়া নাই, ভোট দিয়ে সরকার তৈরি করা না। গণতন্ত্র মানে হলো সুযোগ সুবিধা পাওয়া, গণতন্ত্র মানে হলো ন্যায় বিচার পাওয়া, গণতন্ত্র মানে হলে যে রাষ্ট্র এবং তার সরকার, পরিচালক সরকার সমদৃষ্টিতে আইনের চোখে আইনকে সমানভাবে প্রয়োগ করবে। কিন্তু আইন কিন্তু ধনীদের স্বার্থে কাজ করে, বিচার ব্যবস্থা ধনীদের স্বার্থে কাজ করে। এই কথাগুলো, এই যে ফাঁক আছে আর কি, এগুলো কিন্তু টকভিল বলেন। তো এই কথাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তিনি বলছেন যে শুধু ভোট দিলে অধিকার স্বাধীনতা থাকবে না, তাই ভোটের অধিকার থাকা ভালো, তার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে মর্যাদা পাওয়া দরকার মানুষের, অর্থনৈতিক সুযোগ সুবিধা দরকার। অর্থনৈতিক সুযোগ সুবিধা না থাকলে কোনো অধিকার, কোনো স্বাধীনতা কার্যকরী হবে না। পেটে ভাত না থাকলে মানুষ বাঁচবেই তো না। তাহলে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বুর্জোয়া তাত্ত্বিক, তিনি হলেন হ্যারল্ড লাস্কি। তিনি চরম ধনতন্ত্রের বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু ধনতন্ত্রকে উচ্ছেদের কথা বলেননি। শ্রমিক শোষণের বিরোধিতা করেছেন। সেই দার্শনিক লাস্কি বলছেন, যদি রাজনৈতিক ক্ষেত্রে সাম্য থাকে, সামাজিক ক্ষেত্রে সাম্য থাকে, আর অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য না থাকে, তাহলে কিন্তু রাজনৈতিক এবং সামাজিক সাম্য অর্থহীন। রাজনৈতিক সাম্য দেওয়ার কোনো গুরুত্ব নেই। কিন্তু টকভিল এইরকম লাস্কির মতো বলতে পারেননি। তবু কিন্তু শুধু ভোট দিলেই মানুষের সমাধান হয়ে যাবে, নির্বাচনে অংশ নিলেই মানুষের সমাধান হয়ে যাবে, এটা কিন্তু বলছেন না। তাহলে গণতন্ত্রকে আরো বিকশিত করেছেন, ধাপে ধাপে বিকশিত হয়েছে গণতান্ত্রিক ধারণাটা। যাই হোক, তাহলে রাজনৈতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করার কথা বলেছেন টকভিল। কিন্তু সামাজিক ক্ষেত্রে যে শোষণ, অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, তার ফলে আর্থ এবং রাজনৈতিক কাঠামোর মৌলিক পরিবর্তন করা দরকার, এই কথা টকভিল বলেননি। তবুও তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থাতে, উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামোতে ধনীরা আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। উৎপাদনের উপকরণের মালিকানা, ব্যক্তিগত মালিকানা থাকে, ফলে সম্পদ ধীরে 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 তাদের কাছে চলে যায়, আর দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়। রাষ্ট্র এবং তার সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। রাষ্ট্র এবং সরকার পাত্রের তলা ফুটো বন্ধ না করে, চুরি করা বন্ধ না করে, শোষণ করার বন্ধ না করে গরিবদের শুধু সাহায্য দিয়ে দেয়, দয়া দাক্ষিণ্য দেখায়, এবং একটা জাতিকে ভিখারিতে পরিণত করে, মেরুদণ্ডহীন করে। তার কারণ শাসক শ্রেণী তারা চিরদিন টিকে থাকতে চায়। শাসক শ্রেণী শাসিত মানুষ যত সচেতন হবে, যত মেরুদণ্ড সম্পন্ন মানুষ হবে, আত্মসচেতন হবে, মানসিক দিক থেকে দৃঢ় হবে, শাসক শ্রেণীর পক্ষে সেটা বিপজ্জনক। যাই হোক,
এই অসাম্যের প্রেক্ষাপটে তিনি সাম্যকে বলেননি, তবে গণতন্ত্রে সাম্যের এই ধারণাটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। এটা অনেক বড় জিনিস। নেক্সট হচ্ছে গণতন্ত্রের শক্তি। টকভিল গণতন্ত্রের কতগুলি শক্তির কথা উল্লেখ করেছেন, আমরা এক দুই করে আলোচনা করব। গণতন্ত্রের শক্তি, গণতন্ত্র শক্তিশালী কখন হবে? মানুষের রাজনৈতিক অধিকার যখন থাকবে, মানুষের রাজনৈতিক স্বাধীনতা যখন থাকবে, দেশের মানুষ যখন রাজনীতিতে অংশগ্রহণ করবে, তখন গণতন্ত্র শক্তিশালী হবে। মানুষ ভোট দিবে, মানুষ সমিতি গঠন করবে, মানুষ সংঘ গঠন করবে, সামাজিক সংঘ গঠন করবে, স্থানীয় সরকারের মধ্য দিয়ে মানুষ বেশি বেশি করে সরকারি কাজে অংশ নেবে। তাহলে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হবে। তাই এগুলো হচ্ছে গণতন্ত্রের শক্তি। দুই, টকভিল বলছেন যে গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে নাগরিকদের সচেতন হতে হবে। এটা একটা বড় জিনিস, কিন্তু নাগরিকদের সচেতন হতে হবে। জন স্টুয়ার্ট মিলু গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে এই কথা বলেছেন যে নাগরিকদের সচেতন হতে হবে। নাগরিক, দেশের সরকার অনাচার অবিচার করছে, মিথ্যা কথা বলছে, ভুংমাং বলছে, নাগরিকদের ধরার ক্ষমতা নাই, গণতন্ত্র ফেলিওর হবে। গণতন্ত্রকে রক্ষা করার সামর্থ্য নাগরিকদের মধ্যে নাই। তাই নাগরিকদের মধ্যে গণতন্ত্রকে রক্ষা করার সামর্থ্য, শক্তি অর্জন করতে হবে, নাগরিকদের সচেতন করতে হবে, মানসিক দৃঢ়তা বৃদ্ধি করতে হবে। তিন, স্থানীয় স্বায়ত্ত শাসন দরকার। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতা কেন্দ্রীকরণ নয়। ক্ষমতা কেন্দ্রীকরণ হলে শাসক স্বৈরাচারী হবে। ক্ষমতা কেন্দ্রীকরণ হলে, যেমন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সংখ্যাগরিষ্ঠের যে শাসন, সংখ্যাগরিষ্ঠের সরকার, এটা স্বৈরাচার, এটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। তাই ক্ষমতা যখন দেশের এক প্রান্তে, এক কেন্দ্রবিন্দুতে একটা সরকারে একজন ব্যক্তি হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, তার হাতে যখন কেন্দ্রীভূত হবে, সেই সরকার কিন্তু গোটা দেশে স্বৈরাচারী নীতি গ্রহণ করতে পারে। গণতন্ত্রের অধিকার, নাগরিক অধিকার, স্বাধীনতা সব কেড়ে দিতে পারে। তাই স্বায়ত্তশাসিত সংস্থাকে গুরুত্ব দিতে হবে। তাই টকভিল বলছেন আমেরিকাতে টাউনশিপ সরকার তৈরি করা হয়েছে। আমেরিকার গণতন্ত্রের এটা প্রাণ। টাউনশিপ সরকার, দেখো আমেরিকাতে প্রথম হচ্ছে ফেডারেল স্ট্রাকচার আছে। ফেডারেল স্ট্রাকচার তোমরা জানো যে 13টা উপনিবেশ ইউনাইটেড হয়ে আমেরিকা রাষ্ট্র তৈরি করেছে। আমেরিকার নামটা হয়েছে এই কারণ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 13টা ছিল ভূখণ্ড, ইউনাইটেড হয়েছে একজন নেতার নেতৃত্বে। 8 বছর যুদ্ধ করেছে ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে। 4 বছর পর সংবিধান তৈরি করেছে এবং ফেডারেল স্ট্রাকচারকে গঠন করেছে। ওই 13টা ভূখণ্ডকে মোট 50টা ভাগে ভাগ করে 50টা অঙ্গরাজ্য আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে। সেদিকে কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়েছে। পাশাপাশি ওই রাজ্যগুলিতে আবার স্থানীয় সরকার রয়েছে, টাউনশিপ রয়েছে। মানে গণতন্ত্র, ইন্ডিয়ার গণতন্ত্রের তুলনায় আমেরিকার গণতন্ত্র অনেক উন্নত, অনেক অনেক বেশি উন্নত। আজকে আমেরিকাতে কত বছরের গণতন্ত্র? যে দেশে সংবিধান চালু হয়েছে 1789 সালে, তাহলে ওদিকে 11 বছর, আর 2025, তাহলে কত হইল? 25 আর 11 কত? 36। তাহলে কত হইল বলো? তাহলে 1700, 1800, 1900, 2000, অনেক বছর হয়ে গেল। 1789 এখানে 11 বছর, 1800, তাহলে এখানে 236 বছর বয়স হচ্ছে আমেরিকার গণতন্ত্র। তাই পৃথিবীতে গণতন্ত্রের পীঠস্থান হিসাবে আমরা আমেরিকার নামটা করি, ইউএস এর নামটা করি। তো সেই দেশের প্রেক্ষাপটে টকভিল আলোচনা করেছেন, যিনি ফরাসি দার্শনিক হয়েও আমেরিকার ডেমোক্রেসির এই যে স্বায়ত্তশাসিত সংস্থার প্রশংসা করেছেন। আমেরিকার ডেমোক্রেটিক টাউনশিপ সরকার হচ্ছে আমেরিকা গণতন্ত্রের প্রাণ। 4 হচ্ছে স্থানীয় সরকার মানুষকে স্বাধীনতা দিতে শেখায়। টকভিল বলছেন যে স্থানীয় মানুষ সরকারি ক্ষমতায় যায়, তারা রাজনীতি সচেতন হয়, তারা কিন্তু গণতন্ত্রকে রক্ষা করবার জন্য প্রস্তুত থাকে।
এই গণতন্ত্র আমাদের, ভুল হলো আমাদের, ঠিক হলো আমাদের। বেশি বেশি করে তারা সরকারি সংস্থাতে অংশ নিচ্ছে, প্রশাসনে অংশ নিচ্ছে, তারা রাজনৈতিক প্রশাসনে অংশ নিচ্ছে। সেখানেও স্থানীয় স্তরে অরাজনৈতিক প্রশাসক রয়েছে। প্রশাসনের দুটো ভাগ, একটা হচ্ছে রাজনৈতিক প্রশাসন আর একটা হচ্ছে জনপ্রতিনিধি যারা, তারা রাজনৈতিক প্রশাসন। পঞ্চায়েত স্তরের মেম্বার কিন্তু রাজনৈতিক প্রশাসক, এমএলএ এমপি রাজনৈতিক প্রশাসক। কি বুঝতে পারলে তো? আর সব স্তরে কিন্তু যারা অফিসার আমলা আছে তারা অরাজনৈতিক। সে পঞ্চায়েতেও তাই, পঞ্চায়েত সমিতিতেও রাজনৈতিক প্রশাসক আছে, আমলা আছে। জেলা পরিষদে রাজনৈতিক প্রশাসক আছে, আমলা আছে। বিধানসভাতে রাজনৈতিক প্রশাসক আছে, আমলা আছে। লোকসভাতে রাজনৈতিক প্রশাসক, আমলা আছে। রাজ্যসভাতে রাজনৈতিক প্রশাসক, আমলা আছে। ও রাষ্ট্রপতির ডিপার্টমেন্টও তাই, কিন্তু উনি পরোক্ষভাবে রাজনৈতিক প্রশাসক, আবার তার আবার আমলা রয়েছে, সচিব রয়েছে। যাই হোক, এইভাবে আমরা যদি বুঝি তাহলে আমাদের ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। নাগরিক, 5 নাম্বার, নাগরিক সমাজের ভূমিকা, সিভিল সোসাইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে দেশে সিভিল সোসাইটি বেশি উন্নত, রাজনৈতিক সচেতন, দেখো সিভিল সোসাইটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, স্টেট হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। স্টেটের সঙ্গে কমন পার্সন অনেকে যুক্ত আছে। একজন স্টেটের সঙ্গে যুক্ত, রিটায়ারমেন্টে পরে কি সে সিভিল সোসাইটিতে চলে আসুক। যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধিজীবী, সরকারি হিসাবে বুদ্ধিজীবী নিয়োগ হয়। ঐতিহাসিক, দার্শনিক, চিন্তাবিদ, মানে বিভিন্ন হাই লেভেলের কবি সাহিত্যিক যারা, তারা কিন্তু গভর্নমেন্টের কি বলবো গুণগান করে। হ্যাঁ, গুণগান করতেই হবে। হ্যাঁ, সমুদ্রগুপ্তে সরি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন পণ্ডিত ছিল। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের বদনাম করবে কার ঘাড়ে কটা মাথা ছিল বলো? আকবরের রাজসভায় 9 জন পণ্ডিত ছিল, আকবরের বিরুদ্ধে বলতে পারবে বলো তো? বললে কি ওখানে স্থান পাবে? তাকে লাথি মেরে দাঁড়িয়ে দিবে। তাই যার গুণ গাই, তার যার গুণ খাই তার গুণ গাই। তাই আমরা এই সমস্ত বক্তব্যকে সমর্থন করি, তবে স্বৈরাচারের কথা কিছু আড়ালে আবদালে পরে প্রকাশ হয়ে যায়, কিন্তু তখন কিন্তু কোন লেখক হয়, সাহিত্যিকের, আর এরা নিজেদের সুবিধা স্বার্থের জন্য সঠিক কথাগুলো তুলে ধরে না, সরকারের কাছে তুলে ধরে না। কিন্তু যারা সাধারণ শিক্ষিত মানুষ, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যেখানে একটা দেশের গরিব মানুষের সম্মান নেই, যেখানে গরিব মানুষের উপর অত্যাচার হয়, নিপীড়ন হয়, সেই গণতন্ত্র কিন্তু কখনোই বড় গণতন্ত্র হতে পারে না। সেটা হলো গণতন্ত্রের পক্ষে বিপদ। যাই হোক, আমরা নাগরিক সমাজকে বেশি গুরুত্ব দিতে বলছেন কে? আমাদের মানে চিন্তাবিদ, টকভিল, সভা সমিতি, ক্লাব, বিভিন্ন। দেখো, রাষ্ট্র মানুষের জীবনে রাজনৈতিক দিকটাকে পূরণ করে। আজকাল অর্থনৈতিক সুযোগ সুবিধা দেয়, রাজনৈতিক দিক থেকে ভোটাধিকার দেয়, ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয়, ইত্যাদি ইত্যাদি। সেখানেও আবার স্টেট মেশিনারির অংশ, পুলিশ স্বাধীনভাবে ভোট দিতে দেয় না, বাহুবল খাটিয়ে পলিটিক্যাল পার্টিগুলো ভোট দিতে দেয় না। সামান্য একটা ভোট দিবে, সেটাও অধিকারটা কেড়ে নেওয়া হয়। দিস ইজ নট ডেমোক্রেসি। এটা কিন্তু কখনই এটা রিয়েল ডেমোক্রেসি হতেই পারে না। যাই হোক, টকভিল সংবাদপত্রে স্বাধীনতার কথা বলেছেন, ক্লাবের কথা বলেছেন, এগুলোর মধ্যে দিয়ে পৌর সমাজ কি করবে? বিভিন্ন প্রতিষ্ঠান গণতন্ত্রকে একটা বাঁচিয়ে রাখবে, গণতন্ত্রকে জীবন্ত রাখবে। হতাশ হলে হবে না। সিভিল সোসাইটির মধ্যে সবাই খারাপ হয় না। যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ বুদ্ধিজীবী, অল্প লেখাপড়া জানা মানুষ, তারা ওই বড় কিছু সাহিত্যিক নয়, কবি নয়, দার্শনিক নয়, বিজ্ঞানী নয়, তারা কিন্তু সত্যি কথা অনেক সময় বলে দেয় এবং সাধারণ মানুষের পাশে থাকে। তখন কিন্তু গণতন্ত্র রক্ষিত হবে, এই কথাটা টকভিল বলেছেন। নেক্সট, টকভিল গণতন্ত্রের ঝুঁকি এবং দুর্বলতার কথা বলেছেন। আচ্ছা, ঝুঁকি কি এবং দুর্বলতা কি আমরা আগেই আলোচনা করেছি, সেটা আমি আবারও ত্রুটিটা এখানে বলি।
সংখ্যাগরিষ্ঠ স্বৈরাচার, আমি আর ব্যাখ্যা করব না। সংখ্যাগরিষ্ঠ মানুষ সরকার টিকিয়ে থাকে সরকার সংখ্যাগরিষ্ঠের দৌড়ে, সংখ্যাগরিষ্ঠ না হলে কিন্তু টিকে থাকবে না সরকার। আমাদের মতো দেশে গণতান্ত্রিক সরকার কেনাবেচা করে এমপি, এক একটা এমপি বস্তা বস্তা টাকায় বিক্রি হতো, এখন তো সব ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, বস্তায় পড়ার দরকার হয় না। ইট ইজ নট ডেমোক্রেসি, এটা এটা সঠিক সঠিক ডেমোক্রেসি নয়। তুমি দেখো, জনগণ ভরসা করে ভোট দিয়েছে, সে কিন্তু বিক্রি হয়ে গেল টাকার লোভে, অন্য দলে চলে গিয়ে দলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ভারতীয় গণতন্ত্রে আকসার ঘটে, এমএলএ বিক্রি হয়, এমপি বিক্রি হয়। সাধারণ মানুষ কি সচেতন? নাগরিক সমাজ কি সচেতন? না, কখনোই না। সচেতন হলে এটা হতেই দেবে না। ইংল্যান্ড, আমেরিকা, এই সমস্ত দেশে, ফ্রান্সে এত খারাপ হয় না। ওর ডেমোক্রেসি, ওই জন্য টকভিল এটাও ভাবতে পারেননি যে ভারতবর্ষের গণতন্ত্র, এটা আমরা চোখে দেখছি। কি কেন্দ্র কি রাজ্যের ক্ষেত্রে এমএলএ বিক্রি হয়ে যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা করবে, সরকার তৈরি করবে টাকা দিয়ে। যে বিক্রি হয়েছে তার মানসিকতা দেখো, সে ডেমোক্রেসি কত বুঝে। আর যারা কিনছে তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, তাই না? তাহলে এই সংখ্যাগরিষ্ঠতা কিভাবে হয়, সেখানে জল মিশানো আছে। আবার সংখ্যাগরিষ্ঠ, ওই মেজরিটি মাস্ট বি, গণতন্ত্রের মূল কথা, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের মূল কথা। এটা সমালোচনা করেছেন কে? জন স্টুয়ার্ট মিল। টকগুলো বলছেন যে এটা বাজে জিনিস খুব। তাই সংখ্যাগরিষ্ঠের শাসন, এটা হলো স্বৈরাচারের শাসন। নেক্সট, এটা গণতন্ত্রের দুর্বলতা। 2 নাম্বার, অতিরিক্ত সাম্য। এই যে সাম্য সাম্য আমরা বলছি, অতিরিক্ত সাম্য, ক্যাপিটালিজমে ধনবৈষম্য আছে। এই ধনবৈষম্যের জায়গায় সরকার রাজনৈতিক স্বার্থে সকলকেই সহযোগিতা করে, অর্থ দেয়। তো এখানে সবাই কিন্তু মানে কি বলবো, সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ যতটুকু সুযোগ পাওয়ার দরকার, বিশেষ করে দরিদ্র মানুষ, তা কিন্তু পায় না। কিন্তু সরকারি নীতিতে সাম্যের কথা বলা হচ্ছে। তা অতিরিক্ত যখন সাম্য পেয়ে যাবে, তখন দেখো সেই সুবিধা পেয়ে গেল মানুষ, সুবিধা পেয়ে একটা সময় এসে কি হবে বলতো, সুবিধা যখন না দিতে পারবে, দেশের অর্থ সংকট হতে পারে, বৈদেশিক আক্রমণ হলে অর্থ সংকট হবে, সরকার কিন্তু দেশের লোককে সাহায্য করতে পারবে না। তখন তার যে ব্যক্তিগত স্বাধীনতা, সেটাকে মিসইউজ করবে, যে আমার এটা অধিকার, আমাকে কেন দেওয়া হবে না। তখন রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করবে, রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে লড়াই করবে। তাই অতিরিক্ত সাম্য যদি দেওয়া যায়, তাহলে স্বাধীনতার চেয়ে সেই যারা সুযোগটা পাচ্ছে সাম্যনীতির ফলে, স্বাধীনতার চেয়ে তারা সুযোগটাকে বেশি গুরুত্ব দিবে। আমার সুযোগ চাই, তার স্বাধীনতার কথা সে ভুলে যাবে আর কি। ওকে, মানে এখানে আমরা বলতে পারি যে পাইয়ে দেওয়া রাজনীতি, সাম্য নীতিকে গুরুত্ব দেওয়ার জন্য ডেমোক্রেটিক, লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে গভর্নমেন্ট পাইয়ে দেওয়া রাজনীতি করে, ভোট ব্যাংক তৈরি করবার জন্য অর্থ দিচ্ছে, টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে। একটা জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য করা হয়। এখানে সিভিল সোসাইটি ঘুম পাড়ে। এখানে যারা আমলা, গোয়েন্দা, তারাও তো পলিটিক্যাল যাদের মতো করাপশনের সঙ্গে যুক্ত না। আর লোক দেখানো তদন্ত, লোক দেখানো করাপশন ধরার ভূমিকা দেখায়। জনগণের পয়সায় তারা চলে, কোটি কোটি টাকা তারা অপচয় করে, করাপশন হয়, টাকা ধরে। আমরা পানিশমেন্ট দেখি না। গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ কিন্তু শাস্তি দেখে না, জনগণ শাস্তি দেখে। দরিদ্র মানুষ অপরাধ করলে, দরিদ্র মানুষ যে ছোটখাটো অপরাধ করে, তাহলে কিন্তু সিবিআই, যে গোয়েন্দা, প্রত্যেকটা কান্ট্রিতে এটা চলে। বিশেষ করে আমাদের মতো উদীয়মান ধনিক বণিক, উদীয়মান কি বলবো,
ডেভেলপিং কান্ট্রি আমাদের, এখন আর তৃতীয় বিশ্বের দেশ বলে অপরাধ হয়ে যাবে, তাই আমরা এখনো বলবো। তবে তৃতীয় বিশ্বের মানসিকতা আমাদের আছে এখনো। হ্যাঁ, যারা এদেশের শাসক তারা তৃতীয় বিশ্বের শাসকের মতোই করাপশনের সঙ্গে যুক্ত। যাই হোক, ডেমোক্রেসি কোনো উন্নতি হয়নি। তাই অতিরিক্ত সাম্য এটা ক্ষতিকর। ব্যক্তিবাদ, মানুষ প্রত্যেকে ব্যক্তিগত বা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে ব্যক্তিগত স্বাধীনতার কথা বললে। হ্যাঁ, স্টকভিল তো খুব ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন। ব্যক্তিগত স্বাধীনতা থাকলেই গণতন্ত্র থাকবে। হ্যাঁ, নিজের ভালো মন্দ নিজে করবে, নিজের পছন্দ অপছন্দ কে গুরুত্ব দিতে হবে। এতে কি হবে, এতে কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, রাষ্ট্রের দিকে খেয়াল রাখবে না, এটা ক্ষতি হবে। 4 নাম্বার, স্বাধীনতা এবং গণতন্ত্র। টকভিল বলছেন যে সাম্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হলো স্বাধীনতা। তো এই স্বাধীনতা মানুষকে পেয়ে গেলে, অতিরিক্ত যখন স্বাধীনতা পাবে তখন অপরের স্বাধীনতা সে ক্ষুণ্ণ করবে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। গণতন্ত্রকে সফল করতে গেলে টকভিল কয়েকটা কথা বলেছেন। গণতন্ত্রকে সফল করতে গেলে সংবাদপত্রকে স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, বা গণমাধ্যমগুলিকে স্বাধীনভাবে প্রচার তুলে ধরতে হবে, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তুলে ধরবে, বিরোধী জনমত গঠনের সুযোগ থাকবে। 2 হচ্ছে বিচার বিভাগে নিরপেক্ষতা এবং স্বাধীনতা থাকতে হবে, তাহলে গণতন্ত্র সফল হবে। কিন্তু শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে এই টকভিলের এই বক্তব্য কার্যকরী হয় না। একজন বিখ্যাত চিন্তাবিদ, তিনি হলেন A.R. বল, ব্রিটিশ চিন্তাবিদ, তিনিও পুঁজিবাদের সমর্থক। তিনি তার মডার্ন পলিটিক্স এন্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে পুঁজিবাদী উদারনীতি গণতন্ত্রে বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা আধা অলিক কল্পনা ছাড়া আর কিছুই না। ওর নামই মাত্রেই বলা হয় যে বিচার বিভাগ নিরপেক্ষ। বিচার বিভাগ নিরপেক্ষ হতে পারে না। বিচার বিভাগ ধনীদের বিচার করতে পারে না, তার কারণ ধনীরা, শাসকরা, তারা তথ্য প্রমাণ লোপাট করে দেয়, সাক্ষী দেওয়ার কোনো সুযোগ থাকে না। তখন বিচারপতিরা কি করবে, অপরাধীকে শাস্তি না দিয়ে বিচারপতিরা ছেড়ে দেয়, আর গরিব মানুষ অপরাধ করলে তার শাস্তি দিয়ে দেয়। তাহলে বিচার বিভাগের নিরপেক্ষতা স্বাধীনতা, আমরা যেটা মডার্ন পলিটিক্স এন্ড গভর্নমেন্ট গ্রন্থে A.R. বল বলেছেন, তার সঙ্গে আমরা একমত, এবং আমরাও এটা চোখে দেখতে পাচ্ছি বাস্তবে। নেক্সট হচ্ছে 3 নম্বর, শক্তিশালী স্থানীয় সরকার। দেখো, শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তুললে গণতন্ত্র সফল হবে। অর্থাৎ ক্ষমতা বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিতে হবে, ক্ষমতা সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে, তৃণমূল স্তরে পৌঁছে দিতে হবে ক্ষমতা, তাহলে ডেমোক্রেসি সফল হবে। এইগুলো হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্ত। টকভিলের গণতন্ত্র সম্পর্কে যে টকভিলের তত্ত্বের গুরুত্ব কি, গুরুত্ব হিসাবে বলবে যে আধুনিক রাষ্ট্র এবং সমাজে টকভিল যে সাম্যের কথা বলেছেন সেটা সত্যি গুরুত্বপূর্ণ। 2, আধুনিক রাষ্ট্র এবং সমাজে টকভিল যে ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্বাধীনতার কথা বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে স্বীকার করা হয়েছে। যেমন ভারতের সংবিধানের 19(1) ধারায়, 3য় অধ্যায়ে 19(1) ধারায় 6টা স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ আছে। আমেরিকার সংবিধানেও স্বাধীনতার কথা উল্লেখ আছে। নেক্সট হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের জোরে জনস্বার্থ বিরোধী আইন তৈরি করতে পারে। এই যে কথাটা উনি বলেছেন এটা খুব তাৎপর্যপূর্ণ, এটা ভাবতে হবে। কিন্তু যেহেতু এখন বিশ্বে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই হলো গণতন্ত্র, এটা চলছে, এর বিরুদ্ধে টকভিলের মানে তত্ত্ব এখনো কার্যকরী হয়নি। তবে টকভিলের তত্ত্ব কার্যকরী করা উচিত। এক্ষেত্রে যারা জনপ্রতিনিধি তারা নিঃস্বার্থ হতে হবে, তাদের সচেতন হতে হবে, তাদের মধ্যে ত্যাগের রাজনীতি থাকতে হবে। তো তাদের মধ্যে ওই প্লেটোর উল্লেখিত দার্শনিক রাজাও নেই। বর্তমান গণতান্ত্রিক দেশগুলির প্রতিনিধি, জনপ্রতিনিধি, যেহেতু জনচেতনতার অভাব, সেখানে কিন্তু জনপ্রতিনিধি, চোর ডাকাত দুষ্কৃতী তারাই বেশি জিতে, এবং যারা ভালো মানুষ তারাও ওখানে গিয়ে খারাপ হয়ে যায়। লঙ্কায় যেই যায় সেই রাবণ হয়ে যায়, এই যে একটা কথা আছে, সেখানে
জনগণ আবার তাকেই ভোট দিয়ে পরবর্তীকালে নির্বাচিত করছে। এমন একটা অবস্থাতে সংখ্যাগরিষ্ঠ যে স্বৈরাচারী যে ব্যবস্থা, সেটা উঠবে কিনা খুব সন্দেহের ব্যাপার। তাই চিৎকার করে বলে যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, আমি তো বলেছি ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না আমাদের মতো দেশে, যে সরকারি হোক না কেন। তার কারণ হচ্ছে নির্বাচনে জেতার জন্য প্রতিটি পলিটিক্যাল পার্টি, বিশেষ করে রুলিং পার্টি, তারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, জাতপাত সৃষ্টি করে, আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করে, সব কৃত্রিম। বন্যা তৈরি করে, খরা তৈরি করে। মানুষকে সাহায্য দিতে হবে ভোট নেওয়ার জন্য। জল ছেড়ে দিয়ে অভাব, বন্যায় ডুবি দাও, অভাবের খাবার অভাব চিনি দাও, ভোট দিবে আমাকে। ঝড় হলে বিপদ, প্রাকৃতিক দুর্যোগ তারা চাই। যাই হোক, এহেন পরিস্থিতিতে ডেমোক্রেসিকে সফল করতে হবে। আমরা আশাবাদী, আমরা ছাত্রছাত্রী হিসাবে। তাই সিভিল সোসাইটিকে পলিটিক্যাল কনসাসনেস অর্জন করতে হবে। যারা শিক্ষিত আমরা ছাত্রছাত্রী, আগামী দিনের তারাই ভবিষ্যৎ। তাদের পৃথিবীর যারা ত্যাগী মানুষ, লেনিনের যে ত্যাগ ছিল, মার্কসের যে ত্যাগের জীবন, কষ্টের জীবন, ন্যায়ের সঙ্গে অন্যায়ের সঙ্গে কোনো সময় আপোষ করেননি, এদের জীবন। ডক্টর হোসিমিন আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছেন, ফ্রান্সের বিরুদ্ধে 9 বছর যুদ্ধ করে ভিয়েতনামকে স্বাধীন করেছেন। একটা তাবড় ঔপনিবেশিক শক্তি। যদিও ফ্রান্সের দ্বিতীয় মহাযুদ্ধে ফ্রান্সের মাজা ভেঙে দিয়েছিল হিটলারের বাহিনী, হিটলারের বাহিনী ধুলো ঝড় উড়িয়ে দিয়েছিল ফ্রান্সে, তছনছ করে দিয়েছিল। পরোক্ষভাবে ভিয়েতনামের স্বাধীনতার লড়াইকে সফল করতে একটু সুবিধা হয়েছে। তবুও আমরা বলবো এদের ইতিহাস, এবং ভারতবর্ষে অনেক মানুষ আছেন, মনীষীর আছেন, ত্যাগের ইতিহাস আছে, সেই ঋষিদের ইতিহাস, অনেক পলিটিক্যাল, আমাদের ভারতবর্ষে যারা বিপ্লবী ছিলেন তাদের ত্যাগের ইতিহাস, আদর্শ, এইসব যদি থাকে তাহলে ভারতের মতো গণতন্ত্র সফল হবে। পৃথিবীর সব দেশের গণতান্ত্রিক শাসনে সততা, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং সঠিক মূল্যবোধ, সঠিক ভ্যালুজ, সঠিক অ্যাটিটিউড, কি বলবো, মানে সঠিক ইমোশন, এইগুলো যদি গড়ে ওঠে, আর সিভিল সোসাইটির মধ্যে সঠিক পলিটিক্যাল কালচার গড়ে তুলতে হবে, যে অন্যায় করলেই সেই সরকারের পতন ঘটাতে হবে। মিথ্যা কথা বলছে সরকার, মিথ্যা প্রচার করছে, বাহুবলে পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে, গণতান্ত্রিক কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছে। তার বিরুদ্ধে জনচেতনা যদি তৈরি করা যায়, তাহলে টকভিলের তিনি পুঁজিবাদী সরকারের সমর্থক হলেও, তিনি উদারনৈতিক গণতন্ত্রের সমর্থক হলেও, উদারনৈতিক গণতন্ত্রের যে ফসল, যে সুবিধা, তাতেও কিন্তু মানুষ অনেক ভালো থাকবে। সেই আশা ভরসা আমাদের রাখতে হবে। এই বলে আমি আলোচনাটা শেষ করলাম।